সাম্প্রতিক সময়ে যেসব বীভৎস নৃশংস ঘটনাগুলো ঘটছে তার ভিডিও চিত্র আমরা দেখছি বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সরাসরি এগুলো অনেকে এক্সপেরিয়েন্স করছেন। যারা ঘটছেন তারা তো এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন। উপদেশ দিয়ে, গাইড করে, নির্দেশনা দিয়ে তার মাধ্যমে বুঝতে হবে যে তার ভিতরে যে ভুল ধারণাগুলো আছে, সে কিভাবে ওই ঘটনাটা দেখেছে এবং কিভাবে ঘটনার প্রত্যেকটি খুঁটিনাটি কিভাবে তার উপরে প্রতিক্রিয়া পড়ছে। এই যে ট্রমা রিলেটেড যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলোই আলোচনা করতে হয়। এটাকে আমরা বলি ট্রমা বেসড সিবিটি। বাস্তবতাটা তাকে সাহায্য করে করে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেওয়ার পর তাকে কিছু কৌশল শিখানো হবে যেন তার ভিতরে সে অ্যাংজাইটিটা না হয়। সাম্প্রতিক সময়ে যেসব বীভৎস নৃশংস ঘটনাগুলো ঘটছে তার ভিডিও চিত্র আমরা দেখছি বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সরাসরি এগুলো অনেকে এক্সপেরিয়েন্স করছেন। যারা ঘটছেন তারা তো এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা কি ধরনের মানসিক সমস্যায় ভুগতে পারেন, তাদের মানসিক অবস্থা কি হতে পারে। একইভাবে আমরা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাগুলো দেখছি, এগুলোর সঙ্গে আমরা কেউ কেউ হয়তো এর সাথে আমরা সমব্যথিত হচ্ছি। আমাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে ডক্টর খন্দকার তাহের অনেকটাই আলোচনা করে ফেলেছেন। ডক্টর খন্দকার তাহের, আমি চাইবো যে আমি এই বিষয়টা আজকে চাই যে একটু বিস্তারিত আলোচনা করতে, কিন্তু প্রত্যেকটা বিষয় যদি আপনি একটু সংক্ষেপ করে বলেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা পর্ব আমরা শেষ করতে পারবো। তো আপনি যে বলছিলেন যে এই যে 5টি বিষয়ের কথা বলছিলেন, তো এই ক্ষেত্রে তাদের আসলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন তাদের ক্ষেত্রে কি করণীয়? একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনার উপদেশ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি করণীয়। করণীয় হচ্ছে যে আমরা যেটা বলি যে তার উচিত হবে একটা পেশাজীবী সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা। এই সিমটম গুলো যদি থাকে তখন প্রথমে তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ ট্রমা বেসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ তাকে মানে উপদেশ দিয়ে, গাইড করে, নির্দেশনা দিয়ে তার মাধ্যমে বুঝতে হবে যে তার ভিতরে যে ভুল ধারণাগুলো আছে, সে কিভাবে ওই ঘটনাটা দেখেছে এবং কিভাবে ঘটনার প্রত্যেকটি খুঁটিনাটি কিভাবে তার উপরে প্রতিক্রিয়া পড়ছে, সেই প্রতিক্রিয়া তার বিশ্বাসগুলো কি, সে ওই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করে, কিভাবে সেটাকে বোঝে, সেই জিনিসটা তার সাথে যে থেরাপি দিবেন তার যৌথ একটা সমঝোতার মাধ্যমে একটা সমাধানে পৌঁছতে হবে যে এই জিনিসগুলো এইভাবে হয়। যেমন তিনি বলতে পারেন যে একজন পুলিশ যখন এই ঘটনাটা ঘটে তখন পুলিশের করণীয়টা কি, পুলিশের হাতে যে অস্ত্র থাকে সেটা কিভাবে ব্যবহার হয় এবং সেই ব্যবহারের ক্ষেত্রে কিভাবে এটার মাত্রা নির্ধারিত হয়, মাত্রা কখন অতিক্রম হয়, এই ক্ষেত্রগুলো কি। এই যে ট্রমা রিলেটেড যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলোই আলোচনা করতে হয়। এটাকে আমরা বলি ট্রমা বেসড সিবিটি, অর্থাৎ ট্রমা রিলেটেড এই আঘাতটা কিভাবে পাচ্ছে, এর পরিণামটা কি, শরীরে কোন কোন অংশে এটা প্রতিক্রিয়া হচ্ছে, এবং যিনি এটা ভুক্তভোগী এ নিয়েও একজন মানুষ, তার ভিতরে এটা হতে পারে। বাস্তবতাটা তাকে সাহায্য করে করে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেওয়ার পর তাকে কিছু কৌশল শিখানো হবে যেন তার ভিতরে সে অ্যাংজাইটিটা না হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে শারীরিক ব্যায়াম, মানে ডিস্ট্রাকশন করা। সে ঘটনার পর থেকে সে এক্সারসাইজ করতে পারে বাসায় গিয়ে, বাসার বাইরে গিয়ে মুক্ত বাতাসে। তারপরে রাতের বেলায় ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় পরিবেশ সে সৃষ্টি করতে পারে, ভালোভাবে ঘুমোতে পারে। ঘুমানোর জন্য যে ধরনের আনুষঙ্গিক ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাবার খেতে পারে, সুস্থ পুষ্টি সাধন করতে পারে, এবং সে তার নর্মাল যে কাজগুলো ছিল, এই যে তার পেশাগত কাজ, দায়িত্বপূর্ণ কাজ, যেটাতে আরো স্ট্রেস বাড়িয়ে দিতে পারে, সেখান থেকে সে কর্মবিরতি নিতে পারে 1 থেকে 2 দিন 3 দিন এরকম যতটুকু সম্ভব। তাকে স্থির হতে হবে, তাকে সেটা জানতে হবে
এখানে লক্ষণীয় যে ট্রমার কথা বললে তার ট্রমা বাড়বে না, যেটা আমাদের সমাজে হুম আমরা হুম মনে করে থাকি যে এটা যদি তাকে জানাই সে আরো জি উত্তেজিত হয়ে পড়বে। না, উত্তেজিত হতে পারে, কিন্তু সেটাই হচ্ছে চিকিৎসার একটা পার্ট। সে যতটুকু উত্তেজিত হবে সেটা পর্যায়ক্রমে তাকে বোঝানো হবে। এটা একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ আচ্ছা এই যে টক থেরাপি যেটা কথার মাধ্যমে দেওয়া হয়, এটার হুম একটা চিকিৎসা। তাহলে আমরা কি আচ্ছা পাচ্ছি? এক্সারসাইজ করা, হুম ভালোভাবে হুম ঘুমানো, পুষ্টিকর খাবার করা, খাবার নেওয়া, এবং ওই যে কাজগুলো যেটা টেলিভিশনের পর্দায় দেখছে সেটা হুম আর না দেখা, না দেখে বরঞ্চ ওই দেখাটা নিয়ে একটা আলোচনা করা, তার একটা সাপোর্ট গ্রুপ খুঁজে নেওয়া। আমরা আচ্ছা, আমি এখানে এখানে দেখতে একটু পাচ্ছি। ইন্টারাপ্ট করি, একটু আপনি যেটা বলছিলেন আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে একটা সাপোর্ট গ্রুপ। তো জি, এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে শেয়ার করছে, কেউ কার কমেন্ট করছে। এতে কি যারা এই সমস্যার মধ্যে, এই স্ট্রেসের মধ্যে পড়েছেন, তা থেকে কি তাদের একটু উত্তরণ ঘটে? না, এটা যেটা ঘটবে, আমরা হুম হুম দর্শকদের কাছে বলছি যে হুম এই ধরনের রোগী যখন এটা হতে থাকে তাদের হুম জন্য অত্যন্ত দরকার এবং উপকারী উপযোগী হচ্ছে সাপোর্ট গ্রুপের মানে মানে অবস্থান। অর্থাৎ যেমন আমি একটা ঘটনা দেখলাম, এখন হুম এটা আমার কাছে অস্বস্তি দিচ্ছে, আমি ঘুমোতে পারছি না, আমি ঠিকমতো খেতে পারছি না, আমি আনন্দ নিতে পারছি না, অর্থাৎ আমি কিন্তু অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের দিকে যাচ্ছি। তো জি তখন আমি এটা আমার যে সহযোগী, সহকর্মী, বন্ধু বান্ধবী, প্রেমিক হুম হুম প্রেমিকা, স্বামী স্ত্রী, সন্তান, নিকটবর্তী স্বজনদের কাছে এটা যখন বলি, তখন স্বজনদের উচিত এটাকে গ্রহণ করা, এটা আচ্ছা এটা এটা তার সাথে বলা, তার সাথে সহমর্মিতা প্রকাশ করা, এবং তাকে বোঝানো যে আপনি যেটা করছেন এটা হুম তো হুম আমিও হলেও তাই করতাম, এটা তো দুঃখনীয়, এটাকে ভ্যালিডেট করতে হয়, এটার বৈধতা দেওয়া, এটা নিয়ে বুঝতে পেরেছি সমবেদনামূলক কথা বলা, এটাকে সমাপ্তি টানা, এবং হুম 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 বোঝানো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আপনিও যেমন দেখে কষ্ট পেয়েছেন, আমিও হুম দেখলে হুম কষ্ট পেতাম, আমিও আপনার মতো হতে পারতাম, শুধু আপনি আমার ব্যতিক্রম নন। এই যে মানুষকে এই একটা সাপোর্ট দেওয়া, সমঝোতার হুম মাধ্যমে হুম হুম বাস্তবতাটাকে তার কাছে তুলে ধরা, কারণ ওই হুম মুহূর্তে হুম তার কাছে অবাস্তব মনে হচ্ছে। তো তখন তারপরে মানুষের জীবনের দীর্ঘসূত্রিতা, মানে সমাজ জীবনে অ্যাক্সিডেন্টের মানে যে ফ্রিকোয়েন্সিটা আছে, যে হুম যদি হুম পুলিশের গুলিতে না মরে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেত, অল্টারনেটিভ হাইপোথিসিস, বিভিন্ন বিকল্প চিন্তাগুলোর মাধ্যমে বুঝতে পেরেছি সেটার তীব্রতাকে কমিয়ে দেওয়া, হুম হুম সহমর্মিতা পোষণ না করা। কিন্তু, হ্যাঁ কিন্তু খন্দকার স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কাজটাই তো অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, যখন একই গ্রুপের হয়, তারা একজনকে সমবেদনা জানায়, তারা যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে এই ঘটনাগুলো উনি যেটা ভাবছেন তার সাথে আমরাও একমত। তো তাতে তো ওনার কিছুটা ভেন্টিলেশন হচ্ছে। জি, তাতে কি জি, জি। ওনার কোনোটা হেল্প হচ্ছে না? আমি হ্যাঁ, সেটাই বলতে হ্যাঁ, এটা চাচ্ছিলাম এটা আসলে। এটা এটা হেল্প হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এটা মানে খুব দীর্ঘস্থায়ী কোনো প্রভাব রাখবে না। কারণ বুঝতে এটাতে পেরেছি, বুঝতে ফিজিক্যাল পেরেছি। কনট্যাক্টটা নাই। না আমরা হ্যাঁ, যেটা আপনি যেটা মনে বলতে করি, যাচ্ছিলেন যিনি অলরেডি আক্রান্ত, যার মধ্যে সমস্যাটা অথবা অলরেডি যিনি ঢুকে দেখছেন, গেছে। হ্যাঁ দুটোই। হ্যাঁ যিনি হ্যাঁ হ্যাঁ যিনি কম্পিউটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে হুম ওই হুম যে শর্তের যদি হয়, মানে জি নিজের দেশ, নিজের স্বজন, নিজের ছেলের হ্যাঁ মতো, নিজের মেয়ের মতো নিজে আপন করে নেন, এমন কালচার থেকে আপনি যদি আসেন, সেই দেশে যদি একটা ঘটনা আপনি নির্মমতা যেটা আপনি দেখছেন দেখেন এবং এই দেখাটা যদি খুব ইন্টেন্স হয়, এবং দেখার সাথে সাথে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো যে আসছে সেখানে একজন ব্যক্তিকে গুলি করা হচ্ছে, উদাহরণস্বরূপ পাশ থেকে হুম হুম একজন বলছে এই যে গুলিটা করলো, এই যে কমেন্ট্রিটা হচ্ছে ধারাভাষ্য, এটা হুম হুম অত্যন্ত ভয়ঙ্কর। এই শব্দটা বরঞ্চ ক্ষতিকারক। এই শব্দটা যাওয়াতে সে তার আরো ব্রেইন স্ট্রেস বেড়ে যাচ্ছে। এটাকে ভিন্নভাবে প্রসেস করবে এবং হুম হুম শ্রোতার মননে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে হুম পারে। হুম তো আমরা যেটা সেটাই বলবো যে এটার জন্য কিছু ঔষধ রয়েছে। সে ঔষধগুলো হচ্ছে যে আমরা বলি যে
মানে সেরোটোনিন নামে একটি কেমিক্যাল মাথার ভেতরে, নর এপিনেফ্রিন নামে একটি কেমিক্যাল মাথার ভেতরে এটার পরিবর্তন সাধন করে। সে ওষুধগুলো যদি আপনি খান তখন আপনার ব্রেইনের যে নিউরনগুলো সেখানে কিছু নিউরোজেনেসিস হয়ে প্রোটেকশনটা বাড়ে। এটা হচ্ছে হুম একটা। হুম আর একটা হচ্ছে যে তার ঘুম, নিদ্রা এবং তার নাইটমেয়ার এবং সে দুঃস্বপ্ন যেটা দেখে সে ঘুমাতে পারে না, সেই ক্ষেত্রে আমরা যে প্রাজোসিন নামে একটি ওষুধ আছে সেটা স্বল্প হুম হুম মাত্রায় রাতের বেলা দিয়ে থাকি, তাতে কিছুটা উপকার হয়। তারপরে আমরা দিয়ে থাকি যে তার অ্যাংজাইটি যদি খুব ইন্টেন্স থাকে অথবা সে যদি প্রচন্ডভাবে রাগ করতে থাকে, এবং হুম হুম, আরেকটি বিষয় হলো অনেক মানুষের ভেতরে আগে থেকেই হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রবণতা ছিল, অথবা সেটাই। আগে থেকেই তার মুড বাইপোলার ডিসঅর্ডারের ছিল কিন্তু ম্যানিফেস্ট করে নাই, ওই তার ধরনের আরো বেশি ব্যক্তি আক্রান্ত হবে, আক্রান্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো ক্ষতিগ্রস্ত। সেই ডক্টর ক্ষেত্রে খন্দকার তাহের, হ্যাঁ, জি সেই বলুন। ক্ষেত্রে আমরা মানে ঔষধের মাধ্যমে এবং আ- আচ্ছা। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে হুম হুম চিকিৎসার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, ডক্টর খন্দকার তাহের, আপনি যেহেতু আমাদের সাথে আছেন আজকে একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে, আমি একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি, আমরা জানি যে আপনি ছাত্র জীবনে একটু সংস্কৃতির সাথে ছিলেন, সাহিত্যের সাথে ছিলেন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা, যেটা বারাসাতের একটা হত্যাকাণ্ডকে নিয়ে লেখা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তার কয়েকটা লাইন যদি আমি পড়ি, আমি এই লাইনটাকে আপনার সাথে, এই লাইনটার সাথে আমি এই কবিতাটা পড়ছি এই কারণে যে এর সাথে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে আমি যদি কবিতার লাইনটা পড়ি যে আমি সেটার অংশ থেকে পড়ছি, যে 8জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি, আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়, আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব। এটা নবারুণ ভট্টাচার্য যেটা বলেছেন যে এই ঘটনায় কাউকে হয়তো এরকম করতে পারে, আপনি যেটা বলছিলেন যে সিমটমগুলোর কথা, তার মধ্যে এগুলো এসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন যখন ভাবছেন উনি উন্মাদ হয়ে যাচ্ছেন, উনি হয়তো আত্মহত্যাই করে ফেলবেন এই শোকে বা ক্রোধে, এই ঘটনার প্রেক্ষিতে, সেখানে এই ঘটনার সাথে তো, এই ঘটনাটা তো কেউ কেউ ঘটাচ্ছে, বা এই ঘটনাকে যারা ঘটাচ্ছে তাদেরকে আবার অনেকে সমর্থনও করছে। তো এক্ষেত্রে আমরা যদি মানসিক স্বাস্থ্যের বিবেচনায় যদি আমি বিচার করতে যাই, আপনার কাছে আমি জানতে চাইবো, এই দুই পক্ষেরই তো যুক্তি আছে। তারা তো ভাবছেন, একজন ভাবছেন যে এই হত্যাকাণ্ড ঠিক আছে, আর এক পক্ষ ভাবছেন যে তারা ঠিক নয়, তারা শোকাভিভূত। আপনি এক্ষেত্রে কি আপনি কি বলবেন যে দুপক্ষই কি সুস্থ স্বাভাবিক মানসিকতার? না, ডক্টর আশফাক, আমরা এখানে একটা ক্লারিফিকেশন দিয়ে নিচ্ছি যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পিটিএসডি, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই যে গাল ভরা দুটো নাম, এবং এই নামের অসুস্থতার সাথে আত্মহত্যার সম্পর্ক একেবারেই নাই বলেই চলে, যদি না তার অন্য থেকে অন্য কোনো অসুখ থাকে। যদি আগে তার থেকে। আগে থেকে ডিপ্রেশন থাকতে পারে, হুম অনেক মানুষের হয়তো ডিপ্রেশন থাকে, জেনেটিক্যালি প্রিডিসপোজিশন থাকতে পারে, অথবা অন্য কোনো ভালনারেবিলিটি থাকতে পারে যেটা আগে ম্যানিফেস্ট করেনি কিন্তু এই ঘটনাটার মাধ্যমে ট্রিগার্ড হয়েছে, তো সেই ক্ষেত্রে আত্মহত্যা হতে পারে। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে, শুধু পিটিএসডির ক্ষেত্রে ওই আত্মহত্যার প্রবণতাটা আসে না। এখানে যেটা আসে সেটা হলো পিটিএসডি 6 থেকে 9 মাসের ভেতরে, সর্বোচ্চ 1 বছরের ভেতরে এটা অন্যভাবে এটা অ্যাডাপ্টেশনটা হয়। অর্থাৎ এই এই ব্যক্তির স্থায়ীভাবে তার ব্যক্তিত্বে একটা পরিবর্তন ঘটে, ওখান থেকে সে বের হয়ে আসে, আচ্ছা। তখন আর পিটিএসডি থাকে না। পিটিএসডি হতে গেলে, দর্শকবৃন্দ, পিটিএসডি হতে গেলে যে একটি ঘটনাকে এক্সপিরিয়েন্স করতে হবে প্রথম, হুম ডাইরেক্টলি হুম ভিকটিম হতে হবে, অথবা উইটনেস হতে হবে, দেখতে হবে, অথবা হুম হুম। জানতে হবে, মানে যে সে তার আপন এবং সেটা না, মানে সেটা খুবই আমি বলছি যে আমি নৃশংস। আমি যে এটা আমার, একটা, আর বাকি যে 9টি সিমটম আছে সেই হ্যাঁ হ্যাঁ, সমস্ত সিমটম গুলো একই সময়ে বিদ্যমান থাকলেই আমরা পিটিএসডি বলবো। অর্থাৎ বুঝতে পেরেছি। পিটিএসডি রোগ নির্ণয় করাটা অনেক জটিল, জি, আমি আমি অনেকগুলো আমি যেটা উপসর্গের বলতে সমাহার। চাচ্ছিলাম, জি, কিন্তু আমি যেটা বলতে আমরা চাচ্ছিলাম যে দুই পক্ষই, বলুন।
হ্যাঁ, দুপক্ষে মানে যিনি ভিকটিম হচ্ছেন এবং যিনি ঘটনা ঘটাচ্ছেন বা তার ঘটনাকে যারা সমর্থন করছেন বা যারা ভিকটিমকে সমর্থন করছেন, সবারই মানসিক স্বাস্থ্য কি একই কিনা, স্বাভাবিক বলে আমরা মনে করতে পারি কিনা? না না, এখানে যেমন আমি বলছি, যেমন ফায়ার ফাইটার, অ্যাম্বুলেন্স কর্মী, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে সকল কঠোর পরিশ্রমী অ্যাম্বুলেন্স কর্মী এই নির্মম মানে মৃতদেহগুলোকে হাসপাতালে নিয়ে এসেছে, তাদের ভেতরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়াটা অতি স্বাভাবিক। যে সকল মানে স্বাস্থ্যকর্মী যারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, রাজপথ থেকে যাদেরকে মৃতদেহ এবং অথবা অঙ্গহানি ঘটেছে, যেই তাদেরকে যারা স্বাস্থ্য সেবা দিয়েছেন, প্রথম সারির স্বাস্থ্যসেবী, ডাক্তার, নার্স এবং সমাজকর্মী যারা হসপিটালে স্বেচ্ছাসেবী, তারা সবাই এই পিটিএসডিতে মানে আক্রান্ত হতে পারেন। সবাই হবেন এমনটি নয়। কারণটা হলো যে একজন মানুষের মস্তিষ্কে সে যখন বেড়ে ওঠে, তার যখন কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়, তখন তার সহ্য করার ক্ষমতাটা কেমন, এটার উপর নির্ভর করে তার রিয়াকশনটা কেমন হবে। না, তাছাড়া তার তো মানে তার মানে পেশাগত কারণেও তার তো একটা দীর্ঘদিন কাজ করার কারণে তার মধ্যে এক ধরনের প্রস্তুতি থাকে, মানসিক প্রস্তুতি থাকে। হ্যাঁ, এখানে আমি পরিষ্কার করে বলতে চাই যে পেশাগত কোনো অবস্থান কারোর জন্য এই অসুখটাতে ইমিউনিটি নাও হতে পারে। গবেষণাতে দেখা গেছে যে ফায়ার ফাইটার তাদের অ্যাকিউট পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, যেমন আগুন থেকে উদ্ধারকৃত অথবা কোনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত কোনো মৃতদেহ অথবা আক্রান্ত মানুষকে যখন সেবা দিতে যাচ্ছে, তখন সে সরাসরি এটা দেখছে চোখে এবং জানতে পারছে তার বিভৎসতা এবং তার শরীরটাকে মানে হাতিয়ে দেখছে, সেই ক্ষেত্রে সে ফায়ার ফাইটার, তার এটা হতে পারে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যেটা হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।